Hello student, welcome to my channel Basic Science Nobun 321. কেমন আছো তোমরা? আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা 2018 সালের ডব্লিউবি বোর্ডের কেমিস্ট্রি পেপার আলোচনা করব। দেখো 2018 সালের কেমিস্ট্রি পেপারের 5 নাম্বারের কোশ্চেন, 3 নাম্বারের কোশ্চেনের 5টা কোশ্চেন আগের দুটো ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে। এই দুটো ভিডিওর মাধ্যমে আমরা 3 নাম্বারের বাকি 4টে কোশ্চেন আলোচনা করব। আর একটা পার্টের মাধ্যমে আমরা এমসিকিউ 1 নাম্বার ও 2 নাম্বারের কোশ্চেনগুলো আলোচনা করব। আসো আজকে আমরা 3 নাম্বারের বাকি 4টে কোশ্চেন আমরা আলোচনা করি। এখন প্রথমে দিয়েছি 15 1 আর 2 A2MnO4 এর Mn এর জারণ সংখ্যা কত? তাহলে এখানে A2MnO4 কার জারণ সংখ্যা বার করতে বলেছে বাবু? ম্যাঙ্গানিজ। হ্যাঁ, তাহলে যার জারণ সংখ্যা বার করতে বলেছে তার x ধরলাম। তাহলে Mn এর জারণ সংখ্যা কত বলো? x। তাহলে কোন একটা নিউট্রাল যৌগের জারণ সংখ্যা কত হবে বলো? 0। পটাশিয়াম গ্রুপ 1 এ থাকে, জারণ সংখ্যা কত বলো? +1 প্লাস x। অক্সিজেনের জারণ সংখ্যা কত বলো? -2। এখান থেকে আমরা পাচ্ছি 2 প্লাস x মাইনাস 8 0। তাহলে x পাচ্ছি কত বলো? +6। তাহলে A2MnO4 যৌগে Mn এর জারণ সংখ্যা কত হলো বলো? +6। ক্লিয়ার? আমরা পরের কোশ্চেনে চলে যাই। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সরলতা বিধান। পারবে তো তোমরা? অবশ্যই পারবে। ওকে, দেখো তাহলে আমাকে জারণ সংখ্যা পদ্ধতিতে ব্যালেন্স করা বা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ব্যালেন্স করা, যাই হোক না কেন, আমাকে কার জারণ সংখ্যা পদ্ধতিতে ব্যালেন্স করা বা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ব্যালেন্স করা যাই হোক না কেন, আমরা আগে কার অক্সিডেশন হচ্ছে বা কার রিডাকশন হচ্ছে সেটা আগে আইডেন্টিফাই করব। ক্লিয়ার? তাহলে দেখো এখানে যে রাসায়নিক বিক্রিয়াটা বলেছি এটা আমরা লিখলাম প্লাস Fe2 প্লাস প্লাস H প্লাস, এটা Cr3 প্লাস Fe2 প্লাস প্লাস H2O। দেখো এই পুরোটা 2 মাইনাস আছে মানে, কিন্তু এর পুরোটা জারণ সংখ্যা 2 মাইনাস, কিন্তু ক্রোমিয়ামের কিন্তু জারণ সংখ্যা 2 মাইনাস নয়। উক্ত আয়নে ক্রোমিয়ামের জারণ সংখ্যা বার করতে হবে। এখানে দেখো Fe2 প্লাস বলাই আছে, Fe3 প্লাস। ওকে, এটা বলা আছে, তাই 2 প্লাস থেকে 3 প্লাস এটা কি হবে বলো? অক্সিডেশন। এই ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমরা জানি না, বার করব। তাহলে ক্রোমিয়ামটা x ধরলাম, দুটো ক্রোমিয়াম আছে 2x প্লাস -2 × 7 = -2। তাহলে এখানে দেখো 2x -14 কত? -2, বা 2x 12, x কত আসলে 6। তাহলে একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত পেলাম? 6। তাহলে এখানে 6 থেকে এখানে কত হয়েছিল? 3। এখানে কি হলো? রিডাকশন বা বিজারণ হয়েছে। একটা জারণ হয়েছে আর একটা বিজারণ হয়েছে। তাহলে এই জারণ সংখ্যা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে যদি আমরা ব্যালেন্স করি তাহলে আমাকে আগে এভাবে লিখতে হবে, অর্ধ জারণ বিক্রিয়া বা অর্ধ বিজারণ বিক্রিয়া লিখতে হবে। লিখতে হবে হলো হাফ অক্সিডেশন বা অর্ধ জারণ বিক্রিয়া। তাহলে এখানে রাখো Fe2 প্লাস অ্যারো দিয়ে Fe3 প্লাস। তাহলে
এই যে চেঞ্জ হয়েছে, এখানে অক্সিজেনের কোনো কথাই নেই, তাই জন্য আমরা এখানে H প্লাস ওয়াটার অ্যাড করার কোনো কোশ্চেনই আসছে না। তাহলে আমরা সরাসরি কি করবো, ইলেকট্রন অ্যাডিশনে চলে যাবো। দেখো এখানে দুটো পজিটিভ, এখানে তিনটে পজিটিভ। কোথায় পজিটিভ চার্জ বেশি আছে, রাইট সাইডে। কটা বেশি আছে বলো, একটা। তাহলে এখানে আমরা পরবর্তী স্টেপে লিখে দেবো Fe2 প্লাস অ্যারো Fe3 প্লাস প্লাস একটা ইলেকট্রন, ইকুয়েশন নাম্বার দিয়ে দেবো। ক্লিয়ার? আমি বলছি দেখো হাফ রিডাকশন রিয়াকশন, এটা কি লিখবো বলো, বা অর্ধ বিজারণ বিক্রিয়া। উপর লিখি বাবু, হ্যাঁ সবচেয়ে ভালো হবে। অর্ধ বিজারণ বিক্রিয়া। দেখো এখানে Cr2O7 2 মাইনাস অ্যারো Cr3 প্লাস, এবং কার অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়েছিল বলো, ক্রোমিয়াম। ক্রোমিয়ামের সংখ্যা এখানে কটা আছে, দুটো। এখানে কটা আছে বলো, একটা। তাহলে আগে ক্রোমিয়ামের সংখ্যাটা সমান করে নিতে হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। ওকে, এবার দেখো এখানে অক্সিজেন আছে, কটা আছে বলো, 7টা। এখানে কোনো অক্সিজেন নেই, অক্সিজেন আছে বলে আমি রিয়াকশনটা কোন মাধ্যমে হচ্ছে বা কোন মিডিয়ামে হচ্ছে দেখবো। H প্লাস লেখা আছে মানে আম্লিক মাধ্যম বা অ্যাসিডিক মিডিয়ামে হচ্ছে। ক্লিয়ার? তাহলে অ্যাসিডিক মিডিয়ামে হলে যে সাইডটা অক্সিজেন বেশি আছে ওই সাইডে কি করবো বলো, আমরা ডাবল H প্লাস অ্যাড করবো, 14H প্লাস অ্যাড করলাম। এর রেসপেক্টে আমরা কি করবো, উল্টো সাইডে হাফ হাইড্রোজেন যটা অ্যাড করেছি তার হাফ সংখ্যক জল অ্যাড করলাম এখানে, হলো। এবার দেখো আমি লেফট সাইডে টোটাল চার্জ কত মেলাবো, কটা হচ্ছে বলো, দুটো নেগেটিভ, 14H প্লাস, 12টা পজিটিভ, 12 পজিটিভ। আর এদিকে দেখো 2 ইন্টু 3 মানে 6টা পজিটিভ। তাহলে কোন দিকে পজিটিভ চার্জ বেশি এবং কটা বেশি বলো বাবু, যে লেফট সাইডে পজিটিভ চার্জ বেশি এবং কটা বেশি বলো, 6টা বেশি। লেফট সাইডে আমরা কটা ইলেকট্রন অ্যাড করব, 6টা ইলেকট্রন অ্যাড করব। তাহলে এখানে লিখছি Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস প্লাস 6 ইলেকট্রন অ্যারো 2Cr3 প্লাস প্লাস 7 ওয়াটার। ইকুয়েশন নাম্বার দিয়ে দেবো। আগেরটা কি পেয়েছিলাম বলো, Fe2 প্লাস অ্যারো Fe3 প্লাস ইলেকট্রন, ইকুয়েশন নাম্বার 1। দুটো ইকুয়েশনে ইলেকট্রনের সংখ্যা সমান করতে হবে। আমরা যেমন অপনয়ন বা এলিমিনেশন মেথড শিখেছিলাম, এক্স কে বাদ দিতাম বা ওয়াই কে বাদ দিতাম, তার সংখ্যা সমান করতাম, এখানেও তাই। তাহলে ইকুয়েশন 1 এর সঙ্গে কত মাল্টিপ্লাই বলো, 1 মাল্টিপ্লাই। ইকুয়েশন 2 এর সঙ্গে কত মাল্টিপ্লাই বলো, 6 মাল্টিপ্লাই। ওকে, যদি আমরা করে দেখো তাহলে Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস প্লাস 6 ইলেকট্রন অ্যারো 2Cr3 প্লাস প্লাস 7 ওয়াটার। আর এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই, 6 Fe2 প্লাস অ্যারো 6 Fe3 প্লাস প্লাস 6 ইলেকট্রন। এবার দুটো অ্যাড করা, ইলেকট্রনটা অপোজিট সাইডে আছে, এটা কেটে দাও। দেখো Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস প্লাস 6 Fe2 প্লাস অ্যারো 2Cr3 প্লাস প্লাস 6 Fe3 প্লাস প্লাস 7 ওয়াটার। এর হলো, এটাই হচ্ছে সমতাযুক্ত সমীকরণ। দেখি না এখানে ক্রোমিয়াম আছে দুটো, ক্রোমিয়াম আছে দুটো, অক্সিজেন আছে 7টা, অক্সিজেন আছে 7টা, হাইড্রোজেন আছে 14, হাইড্রোজেন দেখো 7 টু 14, Fe আছে 6টা, এখানে Fe আছে 6টা। ক্লিয়ার? আমরা পরের কোশ্চেনে চলে যাই।
পরের কোশ্চেনে দিয়ে দেখো জারণ সংখ্যা পদ্ধতিতে নিচের রাসায়নিক সমীকরণটিকে সমাধান করো। এই একটা কোশ্চেন, আর একটা বলছে এসিড জারণ সংখ্যা কত। আমরা এই কোশ্চেনটা আগে ডিসকাস করি। দেখো এটা একটা মৌলের যৌগ, কেমন টাইপের? হোমোঅ্যাটমিক মলিকিউল, হোমোঅ্যাটমিক মলিকিউল। তাহলে হোমোঅ্যাটমিক মলিকিউল যদি হয় তাহলে অ্যাটমের জারণ সংখ্যা কত হলো? 0 হবে। তাহলে এসিড যৌগে এসিড জারণ সংখ্যা কত হবে বলো? 0 হবে। ক্লিয়ার? হ্যাঁ, পরের কোশ্চেন বলতে থাকো জারণ সংখ্যা পদ্ধতিতে নিচের রাসায়নিক সমীকরণটিকে সমাধান করতে বলেছে। তাহলে আমরা এটা লিখবো আমরা এইভাবে, NaNO3 plus Zn plus NaOH arrow NH3 Na2 ZnO2 plus water। দেখো আগে আমাকে কি করতে হবে? লেফট সাইডে কি কি অ্যাটম আছে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে সোডিয়াম আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, জিঙ্ক আছে। জেনারেলি কাদের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয় না? দেখো সোডিয়ামের হয় না, হাইড্রোজেনের হয় না, অক্সিজেনের হয় না। কার কার থাকলো? নাইট্রোজেন আর জিঙ্ক, এদের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়। ওকে, তাহলে এই যে যৌগগুলো বলা আছে এই যৌগগুলোর মধ্যে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার খুঁজে বার করা, জিঙ্কের অক্সিডেশন খুঁজে বার করা, এটা হচ্ছে আমাদের প্রধান কাজ। তাহলে দেখো এখানে জিঙ্ক একা আছে, তাহলে কোনো মৌল যদি একা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তার জারণ সংখ্যা কত বলো? 0। তাহলে এইখানে আমাকে কি করতে হবে বলো? জিঙ্কের জারণ সংখ্যা বার করতে হবে। তাহলে এখানে +1 × 2 প্লাস x প্লাস -2 × 2 = 0। ওকে, সোডিয়ামের জারণ সংখ্যা +1 জানা, জিঙ্কটা জানি না, x ধরলাম, অক্সিজেনটা -2 × 2, তাহলে x = এখানে কত পাচ্ছি বলো? 2 পাচ্ছি। তাহলে জিঙ্কের জারণ সংখ্যা কত? 2। তাহলে 0 থেকে 2, এটা কি হয়েছে বলো? অক্সিডেশন। ওকে, পরেরটা বলতে দেখো এই যৌগে কার বার করবো? নাইট্রোজেনের। তাহলে এখানে +1 × 1 প্লাস x -2 × 3 = 0, x পাচ্ছি +5। এই যৌগে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার +5। NH3 যৌগে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার x +1 × 3 = 0, -3, এটা হচ্ছে -3। তাহলে এখানে কত পেলাম বলো? এটা +5 থেকে -3, এটা কি হলো? রিডাকশন। ওকে, তাহলে আমরা এভাবে লিখবো এবার যে অর্ধ জারণ বা জারণ বিক্রিয়া লিখবো বলো? Zn অ্যারো দিয়ে Na2 ZnO2 জারণ সংখ্যার পরিবর্তন কত বলো? এটা 2 +2 বা 2 লিখলাম। এবার দেখো বিজারণ বিক্রিয়া, এখানে NaNO3, এই যে আসছে ওর NH3, তাহলে বিজারণ সংখ্যা হবে না বাবু, জারণ সংখ্যা হবে। ওকে, জারণ সংখ্যার পরিবর্তন কত বলো? +5 থেকে -3, কত হচ্ছে বলো? +5 মাইনাস বা -3 কত? 8। তাহলে এখানে জারণ বিক্রিয়া, আর এটা লিখবো বিজারণ বিক্রিয়া,
বিজারণ বিক্রিয়া। ওকে, তাহলে জারণ সংখ্যা কত ছিল বলো? এখানে 2 ছিল, চেঞ্জ হয়েছে এটা 8। এভাবে রাখবো, কাটাকুটি করবো না, পরে যদি হয় দরকার হয় কাটাকুটি করবো। তাহলে সমতা বিধানের জন্য জারণ বিক্রিয়ার বাই বিজারণ বিক্রিয়া, এটা কি লিখবো বলো? 8:2 হবে। উল্টো অনুপাত আমাকে নিতে হবে। কি অনুপাত নিতে হবে? এখানে যে অনুপাতটা ছিল সমতা বিধানের জন্য জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়ার যে জারণ সংখ্যার অনুপাতটা, সেটা উল্টে নেব। তাহলে জারণ বিক্রিয়াটাকে আমরা 8 দিয়ে গুণ করবো, বিজারণ বিক্রিয়াটাকে আমরা 2 দিয়ে গুণ করবো। ঠিক আছে? তাহলে জারণ বিক্রিয়া এটা ছিল, এটাকে 8 দিয়ে গুণ করলাম। আবার তোমাকে লিখতে হবে কিন্তু পরের স্টেপে, আমি এখানে জায়গা শর্টেজ বলে এভাবে লিখে দিচ্ছি। 8 দিয়ে গুণ করলাম, এটা কত করলাম বলো? 2 দিয়ে গুণ করলাম। ওকে, এবার দুটো যোগ করব। এবার দুটোকে আমরা যোগ করব। দেখো 8 Zn plus 2 NaNO3 arrow 8 Na2 ZnO2 plus 2 NH3। ওকে, তাহলে দেখো এদিকে কতগুলো সোডিয়াম আছে? 16 খানা। তাহলে সোডিয়াম পরমাণু সংখ্যা সমান করার জন্য বাম দিকে এখানে এনোয়েট যোগ করা আছে। কটা এনোয়েট যোগ করব? অলরেডি এখানে দুটো আছে, ওখানে কটা আছে বলো? 8টা। তাহলে এখানে লিখছি আমরা 8 দিয়ে 16টা, তাহলে 14 NaOH যোগ করলাম। কি আসবে বলো? 8 Zn 2 NaNO3 plus 14 NaOH arrow 8 Na2 ZnO2 plus 2 NH3। ওকে, সোডিয়ামের সংখ্যা সমান হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে? হাইড্রোজেন ও অক্সিজেনের সংখ্যা সমান হয়েছে কিনা দেখতে হবে। হ্যাঁ, হাইড্রোজেন ও অক্সিজেনের সংখ্যা সমান হয়েছে কিনা দেখতে হবে। তো দেখো টোটাল অক্সিজেন এখানে কত? 6টা, আর এখানে 14, কটা হলো? 20টা। আচ্ছা, হাইড্রোজেনটাই আমরা কাউন্ট করি। এখানে 14, এখানে কত আসছে বলো? 6টা। তাহলে 8টা হাইড্রোজেন কম আছে, তাহলে H ও O এর সংখ্যা সমান করার জন্য বা সমতা বিধানের জন্য, ওকে, ওদিকটা আছে কটা? 14, আর এখানে কটা আছে বলো? 6টা। তাহলে কটা হাইড্রোজেন এখানে কম আছে? 8টা। তাহলে এখানে 4টি জলের অণু ডান দিকে যোগ করলাম। যেটা দাঁড়াবে এরকম, কি বলো? 8 Zn plus 2 NaNO3 plus 14 NaOH arrow 8 Na2 ZnO2 plus 2 NH3 plus 4 water। দেখো সবেতেই 2 কমন আছে, 2 সবে থেকে উড়িয়ে দেবো। এখানে হবে 4 Zn plus NaNO3 plus 7 NaOH arrow, এটা আসবে 4
Na2 ZnO2 প্লাস NH3 প্লাস 2 ওয়াটার। এবার ইকুয়াল সাইন দেবো, দেখো মিলছে কিনা। জিঙ্ক 4টে, এখানেও দেখো জিঙ্ক 4টে, সোডিয়াম এখানে কটা বলো, টোটাল 8টা, 7টা এখানে, এখানে একটা 8টা, এখানে সোডিয়াম 8টা। দেখো অক্সিজেন এখানে 3টে, এখানে 7টা, টোটাল 10টা হচ্ছে। এখানে দেখো 4 আর 2 8, এখানে 2 10টা হচ্ছে। হাইড্রোজেন কটা হচ্ছে, 7, এদিকটা আছে 7, এখানে দেখো 3টে, এখানে 4টে, 7। এটাই হলো যে সমতাযুক্ত রাসায়নিক সমীকরণ। বুঝতে পারলাম? ওকে, এইভাবে কিন্তু তোমাকে খাতায় করতে হবে। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরের কোশ্চেন দিয়েছে ভারী জল কি? সমিত রাসায়নিক সমীকরণ সহ H2O2 এর বিজারণ ধর্মের একটা উদাহরণ দাও। তাহলে দেখো ভারী জল কাকে বলছি? ভারী জল হলো ডয়টেরিয়াম অক্সাইড বা D2O, হাইড্রোজেনের ভারী আইসোটোপ ডয়টেরিয়াম, যেটা H12 এর সঙ্গে অক্সিজেনের সংযুক্তির ফলে এটি গঠিত হয় বলে একে ভারী জল বলা হয়। উৎস কি বলো? ভারী জলের প্রধান উৎস হলো সাধারণ জল। ওকে, পরের কোশ্চেন দিয়েছে দেখো সমিত রাসায়নিক সমীকরণ সহ H2O2 এর বিজারণ ধর্ম। দুটো রাসায়নিক বিক্রিয়া আমরা মনে রাখবো, যেটা খুব মনে রাখতে পারো, যে কোনো একটা লিখতে হবে। H2O2 এর সঙ্গে ওজনের বিক্রিয়া, তাহলে এখানে H2 দেখো জারণ সংখ্যা কত ছিল বলো? অক্সিজেনের -1, এখানে কত হয়েছে বলো? এটা -2 হয়েছে। একই রকম ভাবে এখানে আমরা দেখছি এটা কত বলছে দেখো, Mn এর কত হচ্ছে +4 থেকে এখানে কি বলছে বলো? +2। তো এখানে বিজারক হিসেবে কাজ করছে H2O2। ক্লিয়ার? Mn +4 থেকে ওখানে কত চেঞ্জ হয়েছে বলো? +2 তে চেঞ্জ হয়েছে। H2O2 এর ক্ষেত্রে কি আসছে বলো? এটা -1 থেকে এটা -2। তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। তাহলে H2O2 বিজারণ ধর্মের দুটোই যে কোনো একটা রিঅ্যাকশন তোমরা লিখতে পারো, যেটা সহজ মনে হবে, বা K1O4 দিয়ে রিঅ্যাকশন আছে সেটাও লিখতে পারো। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরেরটা দিয়েছে সলভে পদ্ধতিতে সোডিয়াম কার্বনেট প্রস্তুতির নীতি ও সমিত রাসায়নিক সমীকরণ লেখো। তাহলে ব্যবহৃত কাঁচামাল আমরা কি নেব সলভ প্রসেসে? দেখো NaCl এর সম্পৃক্ত জলীয় দ্রবণ, লাইমস্টোন বা ক্যালসিয়াম কার্বনেট এবং অ্যামোনিয়া। নীতি বলতে দেখো আমাকে যেটুকু পয়েন্ট লিখতে হবে, সলভে পদ্ধতিতে সোডিয়াম ক্লোরাইডের একটি গাঢ় জলীয় দ্রবণকে বা ব্রাইন সলিউশন কত 28% NaCl অ্যামোনিয়া গ্যাস দ্বারা সম্পৃক্ত করে ওই অ্যামোনিয়া সম্পৃক্ত ব্রাইনে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করা হয়। বিক্রিয়ার ফলে অ্যামোনিয়াম বাইকার্বনেট উৎপন্ন হয়। অ্যামোনিয়াম বাইকার্বনেট উৎপন্ন হয়। হ্যাঁ, উৎপন্ন অ্যামোনিয়াম বাইকার্বনেট সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়ায় স্বল্প দ্রাব্য সোডিয়াম বাইকার্বনেট গঠন করে। অদক্ষিপ্ত সোডিয়াম বাইকার্বনেটকে ফিল্টার করে শুষ্ক করার পর তাপ বিয়োজিত করলে সোডিয়াম কার্বনেট, কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন হয়। রাসায়নিক বিক্রিয়া কিন্তু তোমাকে এটা লিখতে হবে। অ্যামোনিয়া প্লাস CO2 প্লাস ওয়াটার NH4 HCO3, NH4 HCO3 প্লাস NaCl, NaHCO3 প্লাস NH4Cl, NaHCO3 কে উত্তপ্ত করলে আমরা সোডিয়াম কার্বনেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার পাচ্ছি। এটাও কিন্তু এই কোশ্চেনের সলভের পদ্ধতিতে প্রস্তুতি ও নীতি। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরের কোশ্চেনে দিয়েছে বেঞ্জিনের দুটি ক্যানোনিক্যাল গঠন এঁকে দেখাও। একটি বোতলে বেঞ্জিন রাখা আছে, ওই বোতলে বেঞ্জিনের ক্যানোনিক্যাল দুটির অস্তিত্ব আছে, যুক্তি দাও। দেখো আমরা যদি বেঞ্জিনের কথা দেখি, এরকম থাকে, এখানে প্রত্যেকটাতে যাকে বলো পি অরবিটাল থাকে, এটার মধ্যে বন্ড থাকে, এটা এটা অ্যাকচুয়ালি এটা এরকম হয়, একটা ছাড়া একটা আমরা কি করি বলো? ডাবল বন্ড দিই। এটা আর একটা গঠন হতে পারে এরকম, মানে এই পাই বন্ডটা এটার মাঝে হতে পারে,
এখানে হতে পারে, এখানে হতে পারে, বা এখানে হতে পারে, বা এটা এরকম হতে পারে। তাহলে এই দুটো ক্যানোনিক্যাল ফর্মের বেঞ্জিন থাকে, যেটা আমরা লিখি এরকম এইভাবে, ওকে, বা এটাকে আমরা লিখি এভাবে, এভাবে লিখি। যাই হোক, দেখো বোতলে বেঞ্জিনের ক্যানোনিক্যাল ফর্মের অস্তিত্ব থাকে না, কারণ এটাও 50% থাকে, এটাও কত থাকে বলো, 50% থাকে, সমানুপাতে থাকে বলে আমরা আলাদা করে এই দুটো ক্যানোনিক্যাল ফর্মকে বোতলে বুঝতে পারি না। ওকে, তাহলে বোতলে কি থাকে না বলো, বেঞ্জিনের ক্যানোনিক্যাল ফর্মগুলো কিন্তু বোতলে থাকে না। ওকে, যুক্তি বলছে দুটোরই 50% মিক্সচার থাকে, তাই জন্য এটা হবে না। পরের কোশ্চেন দিয়েছে দেখো, CH3Cl ও CH3 এর হোমোলাইটিক ক্লিভেজ হলে কি হয়? তাহলে আমরা আগে বুঝি অসম বিভাজন বা হেটেরোলাইটিক ক্লিভেজ বলতে কি বুঝি। তাহলে A ও B ধরো দুটো পরমাণু আছে, এদের মধ্যে সমযোজী বন্ধন তৈরি হয়েছে বা কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়েছে। তাহলে A একটা ইলেকট্রন পার্টিসিপেট করেছিল, B একটা ইলেকট্রন পার্টিসিপেট করেছিল। যখন এরা হেটেরোলাইটিক বন্ড ডিসোসিয়েশন হচ্ছে বা অসম বিভাজন হচ্ছে, তখন আমরা দেখছি এই দুটো বন্ডিং ইলেকট্রনকে আইদার বি নিয়ে চলে যাচ্ছে, এর কাছে থাকছে না, তাহলে এতে পজিটিভ, বিতে নেগেটিভ হচ্ছে, বা এটা এ নেগেটিভ বি পজিটিভ হচ্ছে। ওকে, তাহলে এখানে দেখছি CH3 এটা যদি অসম বিভাজন হয়, আমরা দেখছি এটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টকে বলো ক্লোরিন, ক্লোরিনের ইলেকট্রনগুলোকে নিয়ে চলে যাবে, C+, এটা CH3, এটা CH3 প্লাস Cl-, এরকম হবে। এটার ক্ষেত্রে যদি অসম বিভাজন হয়, তাহলে আমরা দেখতে পাবো এটা প্লাস Cl- হবে। তাহলে অসম বিভাজন হওয়ার পর যা তৈরি হলো তার সুস্থিতির উপর বিভাজন হবে কিনা নির্ভর করছে। তাহলে এটা দেখো একটা 3 ডিগ্রি, এটা মিথাইল, তাহলে এটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা একটা মিথাইল কার্বোক্যাটায়ন। 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে অ্যালকিল গ্রুপগুলোর প্লাস আই প্রভাবের জন্য কি হয় বলো, এই কার্বন সেন্টারের পজিটিভ চার্জটা স্টেবল হয়, কিন্তু মিথাইল কার্বোক্যাটায়নের ক্ষেত্রে হাইড্রোজেনের এরকম প্লাস আই প্রভাব নেই, তাই জন্য এখানে পজিটিভ চার্জটা সুস্থির হয় না। তো পজিটিভ চার্জ যদি সুস্থির না হয়, তাহলে এই প্রসেসটা কি হবে বলো, আনস্টেবল হবে। তাহলে এখানে লিখছি যে মিথাইল গ্রুপের প্লাস আই প্রভাবের কারণে উৎপন্ন কার্বোক্যাটায়ন সুস্থির হওয়ায় CH3 গ্রুপের প্লাস আই প্রভাব এর জন্য উৎপন্ন 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন অনেক বেশি সুস্থির হয় ও প্রক্রিয়াটি সম্মুখী হয়। ওকে, প্রক্রিয়াটি কি বলো, সম্মুখী হয়। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে
H পরমাণু প্লাস I প্রভাব থাকে না, এবং মিথাইল কার্বোক্যাটায়ন আনস্টেবল, কম সুস্থির হয়। তাই দ্বিতীয় প্রক্রিয়াটি হয় না বললেই চলে। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে অসময় বিভাজন কেন হয় সেটা বুঝলাম, কেন যে ফর্ম কার্বোক্যাটায়ন এটা হচ্ছে সেটা অনেক বেশি সুস্থির। দ্বিতীয় ক্ষেত্রে যে কার্বোক্যাটায়ন ফর্মেশন হচ্ছে সেটা আনস্থির, অতটা বেশি সুস্থির নয়। এটা সুস্থির কেন হচ্ছে বলো? মিথাইল গ্রুপের প্লাস আই প্রভাবের জন্য বা হাইপার কনজুগেটিং এফেক্টের জন্য আমরা দেখতে পাচ্ছি এটা ফ্রিলি কার্বোক্যাটায়নটা কি বলছে বলো, অনেক বেশি সুস্থির হচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে CH3Cl এবং CH3Cl এর মধ্যে কোনটি অসময় বিভাজন সহজে হয়, এটা কেন হয়? এটা স্টেবল কার্বোক্যাটায়ন ফর্মেশন হচ্ছে বলে। আমরা এই ভিডিওর মাধ্যমে 3 নম্বরের 4টে কোশ্চেন আমরা ডিসকাস করলাম। আগে দেখো 5 নম্বরের কোশ্চেন ও 3 নম্বরে আরো 5টা কোশ্চেন ডিসকাস হয়েছে। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা MCQ 1 নম্বর ও 2 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করব। আমরা নিট বা জেইই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করব, এবং তোমাদের ক্লাস 12 শুরু হলে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ক্লাস হবে বা আপলোড হবে। যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, পুরনো যারা বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো। আজকের এই পর্যন্ত ভিডিওটা রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।